নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকে নিউজ রুম। আর নিউজ পোল বাংলার নিউজ রুম মানে একেবারে মাঠে নেমে স্পটে গিয়ে যে খবরের বিশ্লেষণ আমরা তুলে ধরি। আপনারা জানেন যে গতকাল এক ঐতিহাসিক রায়ে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর দাবি দীর্ঘদিন, কেন্দ্রের হারে কেন্দ্রের মতো ডিএর তারা দাবি করে আসছিলেন, সেই নিয়ে একের পর এক মামলা হয়েছে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছে যে অবিলম্বে রাজ্য সরকারকে 25% মহার্ঘ ভাতা আগামী 4 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের কি বক্তব্য আমরা শুনেছি, কিন্তু ধর্মতলায় একদম শহীদ মিনারের পাশে সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান আজকে পা দিয়েছে 842তম দিনে। দীর্ঘদিন ধরে কর্মচারীরা এখানে বসে রয়েছেন, তারা কেন্দ্রের মতো সমান হারে ডিএ চাইছেন। আসুন আজকের নিউজ রুমে একদম স্টুডিওর ঘেরাটোপ থেকে বেরিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো, শুনবো তাদের মতামত কি বলছেন। এই জার্নিটা তো খুব একটা সহজ ছিল না। আর আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, আপনাকে স্বাগত নিউজ পোল বাংলা। এই যে সুপ্রিম কোর্টে একটা প্রাথমিক জয় পেলেন, আপনারা কিরকম ভাবে এটাকে দেখছেন? এতদিন ধরে অবস্থান চলছে। দেখুন, এই জয়টা কিন্তু এই আইনি লড়াইটা শুরু হয়েছিল অনেক আগে, 2016 সালে। তখন থেকে চলছে প্রায় 6টা ধাপ। এর আগে বিভিন্ন আদালত পেরিয়েছে এবং প্রত্যেকটা ধাপই কর্মচারীরা জিতেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে 2.5 বছর ধরে এই মামলাটা সেভাবে শুনানি হচ্ছিল না, তারিখের পর তারিখ পড়ছিল। মামলাকারী যারা সংগঠন ছিলেন তারা এতদিন থেকে দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন। তারপরে আমরাও সেখানে সংযুক্ত হলাম শেষ মুহূর্তে গিয়ে পড়ে একটা ইম্পিড অ্যাপ্লিকেশন করে আমরা 3 মাস আগে যুক্ত হয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টাতে এটা একটা জায়গাতে এসেছে। জায়গাতে আসা বলতে কয়েকটা জায়গাকে আপনাকে বুঝতে হবে যে হাইকোর্ট এটা বলে দিল যে এটা হচ্ছে আইন স্বীকৃত অধিকার, লিগেলি এনফোর্সেবল রাইট। তারপরেও রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে তারা প্রত্যেকে বারবার বলেছেন যে না, এটা কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে না, এটার কোনো স্বীকৃতি নেই। এমনকি তাদের যে আইনজীবীকে তারা ফিট করে রেখেছেন সুপ্রিম কোর্টে, তিনিও অবলীলায় এই মিথ্যা কথাটা বলছেন, যদিও সেই মিথ্যা কথাটা বলার জন্যই তিনি টাকাটা পান আর কি, প্রত্যেকটা ফিস। কিন্তু আমরা খুশি যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র তাদের সেই প্রস্তাবটাকে, যে এটা কোনো আইনি স্বীকৃত অধিকার নয়, এইটাকে শুধু খারিজি করেনি, বরং বলেছেন যে এই কথাটা আমরা বলতে পারি না, বললে পরে এই রাইটার প্রভাব গোটা ভারতবর্ষের কর্মচারীদের উপরে পড়বে। অনেক বড় কথা বলেছেন, কিন্তু হয়তো আপনারা অনেকে শোনেননি কথাটা। যে কারণের জন্য আপনারা যেহেতু সাংবিধানিক পয়েন্টের কথা বলছেন, আজকেই এসএলপিটাকে খারিজ করে দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না। আমরা সেই সাংবিধানিক পয়েন্টটাকে শুনতে চাই, কারণ এটা রায়ের ইমপ্লিকেশন গোটা ভারতবর্ষ জুড়ে পড়বে। কোথাও না কোথাও সুপ্রিম কোর্টের মনে হয়েছে, এবং সেটা জাজের বিভিন্ন অবজারভেশনেও আমরা দেখেছি, যে তারা একমত হয়েছেন হাইকোর্টের রায়ের সাথে সাথে। তারা বলেওছেন যে কারণের জন্য 25% বকেয়া ক্লিয়ার করার অর্ডারটা দিয়েছেন। না, এখানে একটা বক্তব্য থাকছে যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যুক্তি দিয়েছিল যে এত বিপুল পরিমাণ টাকা, সেটা যদি ইমিডিয়েটলি রিলিজ করতে হয়, রাজ্যের আর্থিক স্বাস্থ্য বা আর্থিক কাঠামোটা ভেঙে পড়বে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে সঠিক পরিসংখ্যানটা, যে রাজ্য সরকারকে কত কোটি টাকা এই 25%-এর জন্য ব্যয় করতে হবে। এই যে কথাটা বলছে না, সেটা যে সম্পূর্ণরূপে সত্য সেটা কিন্তু নয়। কর্মচারীদের পয়সা মেরে 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 এরা অমিত শাহের হাত ধরে এটা, অমিত শাহ বলছি, অমিত মিত্রের হাত ধরে এটা শুরু করেছিল। অমিত মিত্রই প্রথমে এই কথাটা মাননীয়ার মাথায় ঢোকান যে কর্মচারীদের হচ্ছে সব টার্গেট, এদের পয়সাটাকে মারতে পারলে তুমি গোটা পশ্চিমবঙ্গের যারা খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে সস্তার লেবার বানাতে পারবে। মনে করে দেখুন যে তিনি তার আগে ফিকির প্রেসিডেন্ট ছিলেন, তারপরে অর্থমন্ত্রী হলেন, সেখান থেকে এসে পড়ে যে কথাটা বলছেন যে 40,000 কোটি টাকার কথা, এই সংখ্যাটা কিন্তু ঠিক বলে মনে হচ্ছে না। ওনারা ওটাকে কিছুটা এক্সাজারেট করে দেখিয়েছেন। তবুও যদি ওদের কথাটা মেনেই নিতে হয়, তাহলে সেটা 10,000 কোটির আশেপাশে লাগবে। এই সরকারের যা টাকা আছে তাতে 10,000 কোটি টাকা ব্যয় করাটা এদের কাছে খুব একটা কষ্টকর নয়। আপনারা দেখবেন যে কেন্দ্র সরকার দুর্নীতির কারণে আবাস যোজনার বন্ধ রেখেছে, ওনারা 7,000 কোটি টাকা মঞ্জুর করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা চলছে, সেই আয়ুষ্মান ভারত যোজনাকে বন্ধ করে রেখে তারা নিজেদের প্রকল্প চালাচ্ছেন, যে প্রকল্পের জন্য তারা প্রায় 5,000 কোটি টাকা খরচা করছেন।
কেন্দ্র সরকারের 100 দিনের কাজ দুর্নীতির কারণে কেন্দ্র ফান্ড বন্ধ করে রেখেছে। এরা কি করছে, নিজেদের ফান্ড থেকে সেটাকে অ্যালটমেন্ট করে দিয়ে সেখানে চালু করে দিচ্ছে। মানে ফান্ডের কোনো অপ্রতুলতা পশ্চিমবঙ্গে নেই, এটা এই রাজ্যের মানুষের জন্য বলছি। আপনাদের মাথায় এটা ঢোকানো হয়েছে মাননীয়া এই জায়গাটাতে খুব সাকসেসফুল। যেটার অভাব আছে, সঠিক পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যটাকে সঠিক দিশাতে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক ভাবনা চিন্তার অভাব আছে, যে কারণের জন্য আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে যে কর্মচারীরা কাজ করছেন, পয়সা পাচ্ছেন না। কেউ মানে চাকরির হাপ বিত্তেস করে বসে আছে, স্থায়ী পদে চাকরি নেই। অস্থায়ীভাবে যারা নিযুক্ত হচ্ছেন তাদের বেতন বাড়ার জায়গাতে কমে যাচ্ছে। দুর্নীতি তো মানে লাগামহীন, কোনো শিল্প নেই। পশ্চিমবঙ্গ সরকারের যেসব শিল্প কারখানাগুলো ছিল সেগুলো বন্ধ হচ্ছে, সেগুলোকে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। গোটা রাজ্যটা মোটামুটি এখন যেটা দাঁড়িয়েছে এসে পড়ে যে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবের জন্য। পশ্চিমবঙ্গের কোনো সম্পদের অপ্রতুলতা নেই, বরং অন্যান্য রাজ্যের যা আছে তার থেকে অনেক বেশি করে আছে। যেটা দরকার সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা। সংগ্রামী যৌথ মঞ্চ মনে করছে যে রাজ্য সরকারের কিন্তু এই যে কেন্দ্রের হারে যে তারা দাবি জানিয়েছেন যে মহার্ঘ ভাতা দিতে হবে এবং 25% যে ইমিডিয়েটলি রিলিজ করতে হবে, যেটা আদালত নির্দেশ দিয়েছে, তারা মনে করছেন যে রাজ্য সরকার চাইলেই এটা দিতে পারে। কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছার অভাবটা কেন? কর্মচারীদের বঞ্চিত করে তারাই তো ভোট করে, তারাই সরকারি প্রকল্পগুলো রূপায়ণ করে, তাহলে কর্মচারীদের তো সুখী রাখতে হবে কেন? দেখুন, এটা একটা ব্রিটিশ মানসিকতার মানে বহিঃপ্রকাশ বলতে পারেন। ব্রিটিশরা যেটা করতেন সেটা হচ্ছে তাদের যারা আধিকারিক থাকতেন, আমলা, তাদেরকে রসে বসে রেখে বাকিদেরকে ভাতে মেরে দিতেন। মানে পশ্চিমবঙ্গের তখন মনে করে দেখুন, গোটা পৃথিবীতে যেখানে রেল লাইন স্থাপন হচ্ছে, যেখানে বড় বড় কাজ হচ্ছে, ভারত থেকে লেবার সাপ্লাই যাচ্ছে, সস্তার লেবার। এই জায়গাটাই অমিত মিত্র এখানে করেছেন পশ্চিমবঙ্গে। গোটা ভারতবর্ষে এখন যত কিছু প্রকল্প চলছে, মানে ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বলুন, যা কিছু হচ্ছে, কায়িক শ্রমিক থেকে মাথা কাটানো শ্রমিক, সমস্ত কিছুর মানে লেবারের যোগান দেওয়ার দায়িত্ব বর্তমানে পশ্চিমবঙ্গ ঘাটে তুলে নিয়েছে। সেটা রাজমিস্ত্রির যোগানদার হোক, সেটা ধান পোতার কাজ হোক, টয়লেট পরিষ্কার হোক, প্রত্যেকটা কাজ বাঙালিরা করছেন। কারণ পশ্চিমবঙ্গের থেকে আপনি যদি ঝাড়খণ্ডে চলে যান, বিহারে চলে যান, সেখানে পারিশ্রমিক বেশি। না, একটা যে বিষয়টা আপনার কাছে জানতে, এটার এই জায়গাটার কারণটা হচ্ছে যে সরকারি কর্মচারীরাদের সাথে অন্যান্য সেক্টরের সম্পর্ক থাকে। ধরুন, সরকারি ডিপার্টমেন্টের একজন ঝাড়ুদার কাজ করেন, তার যদি সরকারিভাবে বেতনটা 20,000 টাকা হয় এবং সরকার যদি তাকে 10,000 টাকা দেয়, তাহলে ওই ঝাড়ুদার পোস্টে যে বেসরকারি কোম্পানিতে কাজ করে তাকে তখন 5,000 টাকা দেবে তার কোম্পানি। কিন্তু এখানে যদি 20,000 টাকা দেয়, তাহলে তাকেও মোটামুটি 10 থেকে 15,000 টাকা দিতে বাধ্য হবে সে বেসরকারি কোম্পানিটা। যে কারণের জন্য একজন উইপ্রো কোম্পানিতে কর্মরত একই পদে কলকাতায় তার যা বেতন, ব্যাঙ্গালোরে বেতন তার দ্বিগুণ। এটা এই কারণ কর্ণাটক রাজ্যে আমাদের থেকে দ্বিগুণ বেতন সেখানকার কর্মচারীরা পান, সস্তার শ্রমিকের কোনো জায়গা নেই। কিন্তু একটা সাধারণ যুক্তি আসছে যে প্রত্যেকটা রাজ্য সরকার চেষ্টা করে তার কর্মচারীদেরকে খুশি রাখতে, কেননা তারাই রাজ্য সরকারের প্রকল্পগুলো একদম তৃণমূল স্তরে নিয়ে যায়, তো তারাই ভোট পরিচালনা করেন বা ভোট প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত থাকেন। তা সেখানে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কর্মচারীদের বঞ্চিত করবেন কেন? এটা ওনার জিনে আছে আসলে। মানে যে মানুষ, ধরুন রাজা তো বহু রকমের হয়েছে, আমি যদি রাজত্বের কথা আসি, এটা তো পশ্চিমবঙ্গের রাজত্বই চলে, পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র চলে না। এমন মানে রাজা দেখবেন যিনি নিজে যেমন জায়গাতে থাকেন, বাকি রাজাদের মানে বাকি প্রজাদেরকেও সেই রকম রাখার চেষ্টা করেন। আবার ধনানন্দের মতো রাজারাও ভারতবর্ষে শাসন করেছেন, যিনি বাকিদেরকে টুটি টিপে মিলে নিজে ঐশ্বর্য ভোগ করে গেছেন। ইনি সেকেন্ড ক্যাটাগরিতে পড়েন, যেখানে দাঁড়িয়ে উনি মনে করেন যে আমিই সব করছি, মানে উনি সব কিছু কাজ করে দিচ্ছেন। গোটা জনগণের কাছে কিন্তু তাই বলেন। 294 জন এমএলএ প্রার্থী হচ্ছেন, উনি বলছেন না আমি একাই দাঁড়াচ্ছি, আমাকে দেখি সবাই ভোট দিন, সব প্রকল্প আমি বাস্তবায়িত করছি, সব কাজ আমি করে দিচ্ছি। তা সব কাজ যদি তিনি করেন, সেখানে তার তো ধারণাতেই আসছে না যে কর্মচারীরাও কাজ করছেন, তাদেরও অধিকার আছে, তারা তাদের কর্মের সঠিক পারিশ্রমিকটুকু চান। তার মনে হচ্ছে কি না দিলেও তো হয়, যদি না পোষায় এখান থেকে ছেড়ে দিয়ে চলে যান, এই তো তার কথা। সেই জায়গা থেকে মানে এই যে গণতন্ত্রের যে প্রাথমিক মূল্যবোধের জায়গাটুকু থাকে, সেই মূল্যবোধের জায়গার অভাবের থেকে এই মানসিকতাটা গ্রো করছে, এটা অন্য কোনো কারণ নেই। আচ্ছা, যদি সবসময় বিরোধীরা পশ্চিমবঙ্গের একটা যে শাসক দল তাদের
প্রতি একটা অভিযোগ করে থাকে যে এ রাজ্যের সরকার আইন আদালত মানে না, কিন্তু শেষ জায়গা তো ছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পরে তো আর ভারতবর্ষে কোনো কোর্ট নেই। তা এটা কার্যকরী হবে বলে আশা করছেন? আইন আদালত মানে না সেটা বিরোধীদের অভিযোগ কেন বলছেন? এটা তো সত্য। ধরুন এই SSC 2016 যে মামলাটা, সেখানে সুপ্রিম কোর্ট বলেই দিচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট দে মাস্ট বি ইমিডিয়েটলি টার্মিনেটেড। মানে এই রায় বেরোনোর পরে কাল বিলম্ব না করে তুমি তাদেরকে টার্মিনেশন লেটার ধরাও। আজকে কতদিন হয়ে গেছে, সরকার কিন্তু বরখাস্ত তাদেরকে করেনি। মানে ওনার কোর্ট না মানা, আইন আদালত না মানা, পার্লামেন্ট না মানাটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন যেখানে দাঁড়িয়ে আমরা বিগত 3 বছর ধরে অভিযোগ করছি যে পশ্চিমবঙ্গে উনি পশ্চিমবঙ্গটাকে যেভাবে চালাতে চাইছেন তাতে ভারতবর্ষের মধ্যে আরেকটা দেশ তৈরির প্রচেষ্টা করছেন। এটা অন্য কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। ওনার কাজকর্ম যদি বিশ্লেষণ করেন তাহলে সেটার প্রতিফলন পাবেন। কোনো কিছু হলে BSF এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন, কোনো কিছু হলে পার্লামেন্টের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, কোনো কিছু হলে আদালতের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। উনি কোনো সময় দোষ নিতে জানেন না। কোনো সময় আজ পর্যন্ত বলেননি যে হ্যাঁ এই জায়গাটাতে আমি ভুল হয়েছে, আমার ব্যর্থতা হয়েছে। মানুষ তো ব্যর্থতা স্বীকার করতে মানে পারে। তো ব্যর্থতা স্বীকার করা মানে কিন্তু নিচু হয়ে যাওয়া নয়। ব্যর্থতা স্বীকার করতে পারা মানে তুমি যে ভালো কাজ করতে পারো তার বহিঃপ্রকাশ করা, অন্য কিছু নয়। কিন্তু রাজ্য সরকারের এই যে প্রকল্পগুলো বা আজকে এই যে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই যে দীর্ঘদিনের একটা আইনি লড়াই আপনারা লড়েছেন, সেক্ষেত্রে বিকাশ রঞ্জন বাবুর মতো মানুষরাও আপনাদের পাশে দাঁড়িয়েছেন, যে কোথাও গিয়ে এই যে একটা সুপ্রিম কোর্টে জয়ের বার্তা, এটা কি পশ্চিমবঙ্গের আগামী যে 2026-এর যে বিধানসভা নির্বাচন তার সাথে কি কোথাও একটা কানেক্টিভিটি তৈরি করছে বলে মনে করেন? দীর্ঘদিনের আইনি লড়াই যারা লড়ছেন মূলত 3টে সংগঠন ছিল, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী পরিষদ। এরা মূলত লড়াইটা লড়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াই অনেক পরে যোগ দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আগে এই মামলাকারী সংগঠনগুলোর মধ্যে একটাকে মানে বিশেষভাবে আর্থিক সহযোগিতা করেছিল যাতে মামলাটা ত্বরান্বিত হয়, সেটা হয়নি। যাই হোক, তারপর পরে আমরা ঢুকেছি। সুতরাং আইনি লড়াইয়ের পুরো কৃতিত্ব সংগ্রামী যৌথ মঞ্চের নয়, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আইনজীবীর নাম করলেন বিকাশবাবু, তিনি যেমন এই মামলা করার জন্য সেরকমভাবে কোনো ফিজ নেননি, ঠিক একই রকমভাবে এখানে আরেকজন আইনজীবী যুক্ত ছিলেন পরমজিৎ সিং পাটোয়ালিয়া। তারও যে দিনের পর দিন সুপ্রিম কোর্টে ফিজ, সেই ফিজ কিন্তু বিরোধী দলনেতা নিজে মিটিয়েছেন। সুতরাং কৃতজ্ঞতা, কর্মচারীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হয় তাহলে সকলের প্রতি প্রকাশ করতে হবে যে এনারা কিন্তু নিঃস্বার্থভাবেই কর্মচারীদের পাশে এসে দাঁড়িয়েছেন। আর এই শুধু 25% নয়, নিশ্চিন্ত থাকুন এই বছরের মধ্যেই 100% সুদসহ মানে সমস্ত ডিএ মিটিয়ে দেওয়ার অর্ডার সুপ্রিম কোর্ট থেকে আসবে এবং মিটিয়ে দিতে হবে। এবং অবশ্যই সেটা সরকারের পক্ষে একটা আর্থিক চাপ। এই সরকারের মানে ইনকাম না বাড়াতে পারার মানে সঠিক চিন্তাভাবনার অভাবের জন্য কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। এই সংকট কিন্তু এই রায়ের ফলে তৈরি হয়নি। বিধানসভা ভোটের ক্ষেত্রে তো একটা প্রভাব পড়বে অবশ্যই। না, এই যে মানে সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরাই কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে তারা বেনিফিটেড হবে, কিন্তু সেখানে সমস্ত সংগঠনরা আসলো, শাসক দলের কর্মচারী সংগঠন যারা করেন তাদের সাথে কি আপনাদের একটু আলাপ আলোচনা হয়? মানে তারা কি বলছেন, তারা কি বক্তব্য, তারাও তো বেনিফিটেড হবেন এই রায়। আজকেও তারা কি বলেছে দেখুন, তারা বলেছেন যে আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না, তবে এই সরকার কোনোদিনই কর্মচারীদের পাওনাগণ্ডা মারতে চায়নি। যখনই মানে সদিচ্ছা হবে তখনই কর্মচারীরা তাদের পাওনা পেয়ে যাবেন। এটা গেল 1 নাম্বার। তারা মনে করেন যে কর্মচারীদের অধিকারটা সদিচ্ছা, আর আমরা মনে করি কর্মচারীদের অধিকারটা তার কর্মের সাথে সংযুক্ত, এটা আমার অধিকার, কারণ আমি কাজ করি, আমি আমার পারিশ্রমিক চাই। এটা গেল 1 নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয়, আমি একটা মানে ঘটনার কথা উল্লেখ করি যে হাইকোর্টের নির্দেশে আমাদের একটা বৈঠক হয়েছিল নবান্নে মুখ্য সচিব, গৃহ সচিব এবং অর্থ সচিবের সাথে। সেখানে তাদের ডাক পাওয়ার কথা নয়, কিন্তু রাজ্য প্রশাসন থেকে তাদেরকেও ডাকা হয়েছিল। অবাক হয়ে যাবেন যে গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে AICPI-কে মান্যতা দেওয়া হয় মূল্যবৃদ্ধি সূচক হিসেবে, এই কর্মচারী সংগঠনটি সেখানে গিয়ে প্রস্তাব দিয়েছিল যে রাজ্য সরকার ওই AICPI নয়, নিজস্ব CPI তৈরি করুক, মানে স্টেট CPI তৈরি করুক আর কি। স্টেটের নিজস্ব CPI থাকুক, সেই অনুযায়ী সমস্ত কিছু ক্যালকুলেট হোক, সমস্ত কিছু হোক। আমি তখন তৎক্ষণাৎ হাসতে হাসতে বলেছিলাম যে খুব ভালো হবে সেটা। তাহলে সেই মানে মূল্যবৃদ্ধি সূচক ধরেও কেন্দ্রের কাছ থেকেও যেন পয়সাগুলো চাওয়া হয়। আপনি কেন্দ্রের কাছ থেকে পয়সা নেবেন AICPI ধরে, আর আপনি কর্মচারীদেরকে পয়সা দেবেন আপনার নিজস্ব CPI ধরে,
সেটা হবে না। আপনাকে দুটোকেই ওই একটাকেই মানতে হবে। আমরাও রাজ্যের মানে কেন্দ্রের কাছে আবেদন জানাবো যে আপনাদের কাছ থেকেও মানে ভার লাঘব হতে চলেছে। ভালো তো, এগিয়ে বাংলা আরও এগিয়ে চলুক, আমরা সহযোগিতা করব। যখন বুঝতে পেরেছিলেন তখন না উনি প্রস্তাব দিয়েছেন, আমরা কি মেনে নিয়েছি, যেটা মুখ্য সচিব আমাকে বলেছিলেন আর কি, যে আমরা তো মেনে নিইনি। এমন আমি এই প্রস্তাব দেওয়ার ধৃষ্টতাটা দেখাচ্ছেন কিভাবে, এবং আপনি সেটাকে এন্টারটেনই বা করছেন কিভাবে? গোটা ভারতবর্ষ যখন এআই সিপিআই দিয়ে বাউন্ড, সেখানে একজন এসে পড়ে সিপিআই, এটাকে অন্য দেশ নাকি তাই? আমরা বলেছিলাম এদের মুখোশোচি এরকমই, এর বাইরে কিছু নয় এদের অস্তিত্ব। আমরা আরো দু একজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি ভাবছেন, আপনাদের জয় হবে শেষ পর্যন্ত? 100% আমরা নিশ্চিত আমাদের জয় হবে। শুধু কি ভাবছেন? জয় তো আমরা ছিনিয়ে নেব। সুপ্রিম কোর্ট যে মান্যতা দিয়েছেন, যদি আগামী দিনে 4 সপ্তাহের মধ্যে সেটা রাজ্য সরকার মান্যতা না দেয়, আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবো। সংগ্রামী যৌথ মঞ্চ আমরা শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করব। আমাদের 100% ডিএ সুদ সহ বকেয়া, এবং আমাদের আরও যে দাবি 3টে আছে, শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, অনিয়মিত নিয়মিতকরণ, এবং যারা কন্ট্রাকচুয়াল তাদের সঠিক বেতন পরিকাঠামো সরকার যদি যতদিন না তৈরি করবে ততদিন আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনের শেষ প্রশ্ন আমরা রাখছি যে এই আন্দোলনে যদি পরিপূরণ না হচ্ছে, রাজ্য সরকার যদি পরিপূরণ না করে, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদের কোর্টে আমরাও আবার মুখ করবো সুপ্রিম কোর্টে, এবং আমাদের রাস্তার আন্দোলন আরও জোরদার করতে হবে। আমরা জোরদার করবো আরও আন্দোলন, এবং সুপ্রিম কোর্টে আমরা আবার এইটা নিয়ে পরে আমরা মুখ করবো। দেখতেই পাচ্ছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছেন প্রত্যেকে বিশ্বাস করেন যে এই রাজ্য সরকার আগামীতে কোর্টের নির্দেশের ফলে সুদ সহ তাদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা ফিরিয়ে দেবে, এবং এই আন্দোলন যদি তাদের দাবি তারা না শোনে সরকার, তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে পা রাখবেন। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।